আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। দিস ক্লাস টপিক ইজ ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনে আরেকটা নাম বলা যায়, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলান ভাগ আছে, সেটা হচ্ছে তার ভিতরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এই অংশটুকু আছে। তারপরে আরেকটা অংশ আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আজকের এই ভিডিওতে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখব। এটা হচ্ছে এই ভিডিওর বা এই টপিকের উপর প্রথম পার্ট। এই টপিক রিলেটেড আরেকটা পার্ট আসবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? তো প্রথমে আমরা একটা কোশ্চিন সম্পর্কে ধারণা নিব, আসলে এই অধ্যায়টা থেকে কিভাবে কোশ্চিন হয়। তোমরা হয়তো জেনে থাকবা, তারপরও বলে রাখি যারা বিগিনার আসো বা বেসিক লেভেল থেকে যারা শিখতেছো তাদের জন্যে। তো এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি একটা কোশ্চিন। তো রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে এই ট্রান্সফরমেশন অধ্যায়টা থেকে কোশ্চিন হয়ে থাকে। প্রতি বছরই 1 থেকে 2টা কোশ্চিন দিয়ে দেয়। তারপরে গুচ্ছতেও মাঝে মাঝে প্রশ্ন আসছে। তো এই অধ্যায়টা ভালোভাবে অবশ্যই তোমাকে জানতে হবে। তো বলতেছে কি, দেখো, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। মানে এই যে 4টা সেন্টেন্স আছে, এই 4টা সেন্টেন্সের ভিতরে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তো দেখো, এখানে তোমাকে আইডেন্টিফাই করার জন্য জানতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে কী কী উপাদান থাকে। তুমি যদি সেটা না জানো, তাহলে কখনোই কমপ্লেক্স সেন্টেন্সকে চিনতে পারবে না। তো কমপ্লেক্স সেন্টেন্সে উপাদান যেমন থাকে যে হোয়েন, তারপরে অ্যাজ বা সিন্স, তারপরে সিন্স বা অ্যাজ, দো, অল দো, ইফ নেগেটিভ ওয়ার্ড, তারপরে ইফ অ্যাফার্মেটিভ বাক্য এরকম থাকে, তারপরে আনলেস, তারপরে সো ডট ডট দ্যাট, সো দ্যাট, তারপর রিলেটিভ কিছু প্রোনাউন থাকতে পারে। এই সকল উপাদানগুলো কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখি আমাদের এখানে 4টার ভিতর এই সকল উপাদানগুলো আছে কি না। প্রথম এ নম্বরে দেখো, দ্য ওয়াটার বিং ভেরি হট, আই কুড নট ড্রিঙ্ক। এটা একটা সিম্পল সেন্টেন্স। কীভাবে? এই যে বিং আছে, এটা সিম্পল সেন্টেন্স বলা যাবে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, কমপ্লেক্স সেন্টেন্সে 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকতে হবে। ওকে, অলওয়েজ 2টা সাবজেক্ট 2টা ভার্ব। আর সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে 2টা সাবজেক্ট 2টা ভার্ব। এই সকল কথাগুলো মনে রাখতে হবে, তাহলেই হবে। তাহলে এটা আমাদের হবে না, এ নম্বরটা বাদ। বি নম্বরটা কি? সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট, আই কুড নট ড্রিঙ্ক ইট। সি নম্বর কি বলতেছে দেখো, বি নম্বর, এখানে একটা সিন্স কথাটা আছে। তো আমি তো কিছুক্ষণ আগে বললাম যে সিন্স একটা কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান। তাহলে আমাদের অ্যান্সারটা কি? বি এ নম্বর অ্যান্সার। তো সি নম্বরে দেখি, দেখো, এই যে বিং পোর, এটা একটা সিম্পল সেন্টেন্সের উপাদান। তাহলে এটা আমাদের হবে না। বিকজ অফটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উপাদান। আর শুধুমাত্র বিকজ যদি থাকে, তাহলে সেটা হবে কি কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান। ওকে, আশা করি তুমি এই অংশটুকু বুঝতে পারছো, ঠিক আছে? এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চিন আসছিল, সেটা হচ্ছে বি ইউনিটের জন্য। আচ্ছা, তো কোশ্চিন সম্পর্কে আশা করি ধারণা বুঝতে পারছো। এখন তোমাকে যে বিষয়টা বেসিক জানতে হবে, সেটা হচ্ছে, আমি একটু বলে দিই এখানে, তারপর আমরা রুল শিখব। যেটা হচ্ছে সিম্পল, তারপর এখানে আমি লিখি কমপ্লেক্স, তারপরে আছে কম্পাউন্ড। ওকে, তো এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে। মানে একটা সেন্টেন্সে শুধুমাত্র একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলেই সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্সের উপাদান কি কি থাকতে পারে? থাকতে পারে বিকজ অফ, তারপরে তোমার থাকতে পারে ডেসপাইট, আরেকটা নাম আছে ইনস্পাইট অফ। ওকে, ইনস্পাইট অফ আছে। তারপরে তোমার বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপরে সিঙ্গেল কিছু ক্লজ থাকতে পারে, আবার এরকমও অনেক জায়গায় দেখা যায় টু ডট 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 টু এরকম থাকে, ঠিক আছে? তো সিম্পল সেন্টেন্সের উপাদানগুলো এই ধরনের জিনিস বেশি থাকে আর কি। কমপ্লেক্স সেন্টেন্স বললাম কি 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকতে হবে অলওয়েজ, সবসময়। তাহলে সেটা হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা কন্ডিশনাল সেন্টেন্সটাকে, মানে তোমরা তো কন্ডিশনাল সেন্টেন্স শিখেছো, ইফ দ্বারা যেটা শুরু হয়, সেটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে 2টা সাবজেক্ট 2টা ভার্ব। এখন উপাদান কী কী থাকতে পারে?
বিকজ, তারপরে থাকতে পারে সিন্স, তারপরে অ্যাজ, হোয়েন, তারপরে তোমরা দিতে পারো যে দো, তারপরে অলদো ইত্যাদি ইটিসি। ওকে, আবার থাকতে পারে সো ডট 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 দ্যাট আছে, আবার ডিরেক্টলি সো দ্যাট, এরকমভাবে ইউজ হয়। ওকে, ইটিসি। আশা করি এই সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স দুইটা পার্থক্য তুমি বুঝতে পারছো, যে কোনটা কোন উপাদান বেশি থাকে। এগুলো মনে রাখতে হবে, না হলে তুমি পরবর্তী যে চেঞ্জ করতে যাবা সিম্পল কমপ্লেক্স সমস্যা হবে। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, সেম অনুরূপভাবে এটার মতো, কিন্তু পার্থক্য হচ্ছে ফ্যান ভয়েস। এটা সে আমরা অনেক জায়গায় শিখেছি যে এফে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, নর, তারপরে বিতে বাট, ওতে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, আর এসে সো। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্ড, যেটা হচ্ছে অ্যান্ড, তারপরে হচ্ছে বাট, তারপর হচ্ছে সো, আর একটা আছে অর। সোটা কম ব্যবহৃত হয়, তবে এই চারটায় বেশি ব্যবহৃত হয়। বেশি ব্যবহৃত এর ভিতর আবার অ্যান্ড আর বাট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এই ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক কিছু কনসেপ্ট। আমরা এখন ডিরেক্ট রুল নাম্বার 1 দেখব। এই ভিডিওতে 5টা রুল আলোচনা করব, পরবর্তী পার্টে মানে সেকেন্ড পার্টে বাকি 5টা রুলস আলোচনা করব। ঠিক আছে, চলো এখন রুলটা দেখা যাক। তো রুল নাম্বার 1 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ট্রাকচার আমি 3টা লিখেছি, মানে 3টা স্ট্রাকচার একসাথে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথম স্ট্রাকচারটাকে কমপ্লেক্স সেন্টেন্স, তারপর সিম্পল, তারপর কম্পাউন্ড। কারণ অনেক পরীক্ষাতে দেখা যায় যে কমপ্লেক্স দিয়ে থেকে সিম্পল করতে বলে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে, এরকম উল্টাভাবে করতে বলে। সে কারণে আমি স্ট্রাকচারগুলো এই রিলেটেডভাবে সাজাইছি। তো কমপ্লেক্স সেন্টেন্সে দেখো, অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট যদি ভিন্ন হয়, মানে হোয়েন যুক্ত বাক্যে, মানে ধরো অ্যাজ দিয়ে একটা বাক্য তৈরি হইল, সে বাক্যের সাবজেক্ট যদি ভিন্ন হয় এবং বি ভার্ব এবং হ্যাভ ভার্ব হলে, ওকে, এটা একটা গেল। তাহলে কি করতে হবে? সিম্পল এসে সাবজেক্ট প্লাস বিং অথবা হ্যাভিং প্লাস সেকেন্ড ক্লজ হবে। কম্পাউন্ড কি ফার্স্ট ক্লজ অ্যান্ড সেকেন্ড ক্লজ হবে। তো স্ট্রাকচার হয়তো বা তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। তো দেখো এখানে এক্সাম্পল কি বলছে, অ্যাজ রিতা ওয়াজ ইনঅ্যাটেন্টিভ দ্য টিচার অ্যাডভাইসড হার টু বি অ্যাটেন্টিভ। তাহলে এটা কিভাবে বুঝবো যেটা কমপ্লেক্স সেন্টেন্স? সেটা কি, যে রিতা একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব। দ্য টিচার অ্যাডভাইসড, দ্য টিচার হচ্ছে একটা সাবজেক্ট, অ্যাডভাইসড হচ্ছে ভার্ব, তাহলে এটা একটা ভার্ব। তাহলে একটা সাবজেক্ট, এখানে আর একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, তাহলে দুটা সাবজেক্ট দুইটা ভার্ব পাইলাম। তাহলে এটা আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স। তাও যদি না চিনতে পারো, এখানে দেখো দেখো অ্যাজ নামে একটা ওয়ার্ড আছে, এই অ্যাজটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান। আচ্ছা, তো এখন দেখো আমরা স্ট্রাকচারের সাথে মিলাই। কি বলছিল স্ট্রাকচার? যে অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত যদি বাক্য শুরু হয়, তো যেহেতু বাক্যটা শুরু হয়েছে এবং সাবজেক্ট যদি ভিন্ন হয়, তাহলে যে কমার এই পর্যন্ত দেখো সাবজেক্ট আছে কি রিতা, একটা সাবজেক্ট, কমার এ পাশে দেখো দ্য টিচার আরেকটা সাবজেক্ট না, তাহলে দুইটা সাবজেক্ট ভিন্ন এবং বি ভার্ব এবং হ্যাভ ভার্ব হলে, তো এখানে বি ভার্ব আছে ওয়াজ, আর এখানে কি হ্যাভ ভার্ব আছে, মানে কি এই যে ভার্ব থ্রি যেটা বোঝায় আর কি। ঠিক আছে, এটাই বোঝাচ্ছি। তারপরে দেখো তাহলে স্ট্রাকচারের সাথে আমাদের সেন্টেন্সটা মিলেছে। এখন আমরা কি করব? চেঞ্জ করব সিম্পল সেন্টেন্সে। তো সিম্পল সেন্টেন্সে কী করতে হবে? সাবজেক্ট আছে না, এখানে সাবজেক্ট আছে, তারপর বিং অথবা হ্যাভিং আনতে হবে, তারপর সেকেন্ড ক্লাস তৈরি করতে হবে। তো সেটা তৈরি করি। সেটি তৈরি করার জন্য তোমাকে কী করতে হবে? জাস্ট সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট যেহেতু রিতা আছে, তাহলে রিতা সাবজেক্ট, ওকে। তারপরে কি আনতে হবে? বলতেছে বিং অথবা হ্যাভিং আনতে হবে। তাহলে ওয়াজের কারণে কি হবে? বিং কথাটা বসবে, যেহেতু এখানে যদি কোনো হ্যাভ ভার্ব থাকতো তাহলে হ্যাভিং বসতো, যেহেতু হ্যাভ ভার্ব নাই, বি ভার্ব আছে, তাহলে কি বসবে? বিং কথাটা বসবে। তার ওয়াজের কারণে বিং বসলো, তারপরে কি হবে? ইন অ্যাটেন্টিভ বসে যাবে, যা আছে তাই, ইন অ্যাটেন্টিভ। তাহলে কি ইন অ্যাটেন্টিভ হলো। এখন কমাটা দিতে হবে, কমা দেওয়ার পর দ্য টিচার অ্যাডভাইসড হার টু বি
অ্যাটেন্টিভ, যা আছে তাই, আর কিচ্ছু চেঞ্জ করা লাগবে না। আমি জাস্ট এটা ডট দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট চেঞ্জ হয়েছে কতটুকু দেখো, এই অ্যাজের কারণে এইটুকু চেঞ্জ হয়ে গেছে, দিয়ে সাবজেক্ট বসলো। আর ওয়াজ যেহেতু বিভার, তাহলে বিভারের পরিবর্তে বিং কথাটা বসলো, এইটুকুই পরিবর্তন হচ্ছে। আর সেকেন্ড ক্লজ, এটা মানে কমার এই অংশটুকু হচ্ছে সেকেন্ড ক্লজ, এই সেকেন্ড ক্লজটা এখানে বসবে। ওকে, এখন এটা সিম্পল হলো। এখন সিম্পল থেকে কম্পাউন্ড কেমনে করব? সিম্পল থেকে কম্পাউন্ড তুমি ডাইরেক্ট করতে পারো, অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিয়ে আসতে পারো। তো আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার চেষ্টা করব, তাহলে ভুল হবে না। তো এখানে যেহেতু অ্যাজ আছে, অ্যাজটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে জাস্ট সাবজেক্ট বসাবো। যেহেতু বলছে কি ফার্স্ট ক্লজ, মাঝে অ্যান বসবে, সেকেন্ড ক্লজ। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লজ, আর এটা হচ্ছে সেকেন্ড ক্লজ। এখন ক্লজ কি? ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটাকেই বলে ক্লজ। তাহলে রিতা ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, তাহলে এ কমা উঠে যায়, কী বসবে? অ্যান্ড কথাটা বসবে। তারপর কি বসবে? দ্য টিচার, দ্য টিচার ডট ডট ডট, যা আছে তাই, যে এই অ্যাটেন্টিভ পর্যন্ত বসে যাবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম রুল। এই রুলটা তুমি যদি এই স্ট্রাকচার যদি মনে রাখতে পারো, তাহলে স্ট্রাকচার অনুযায়ী এই অংশটুকু ইজিলি সলভ করা যাবে। ওকে, এখন আমরা রুল নম্বর 2 দেখব। তো রুল নম্বর 2, সেটা হচ্ছে শর্টকাটের যে 3টা রুলস আছে সেটা একটু দেখো। কমপ্লেক্সে কী বলতেছে? অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট একই হলে। আমরা রুল নম্বর 1-এ কী শিখেছিলাম? সাবজেক্ট যদি ভিন্ন হয়, একটা রুলস। আর এখানে শিখব সাবজেক্ট যদি একই হয়, মানে একরকম সাবজেক্ট। তো এক্সাম্পলে দেখি, দেখো এই যে অ্যাজ আছে, আই হচ্ছে সাবজেক্ট, আর এখানেও দেখো আই সাবজেক্ট, তাহলে এখানেও একটা সেম সাবজেক্ট, এখানেও সেম সাবজেক্ট আছে, দুইটা ক্লজে সেম সাবজেক্ট আছে, যেহেতু এটা একটা নিয়ম। তো এই ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে কী হবে? ভার্ব প্লাস আইএনজি হবে, তারপর সেকেন্ড ক্লজ বসবে। এখানে যদি সাপোজ আয়ের জায়গাতে যদি অন্য কিছু বসতো, হি বা আদার্স অন্য কিছু সাবজেক্ট বসতো, তাহলে কী চেঞ্জ হইতো? তখন হয়তো তোমার সাবজেক্ট প্লাস বিং হইতো, মানে এই রুলসের মতো। আমি একটু পাশাপাশি দুইটা রুলস রাখি, দেখো এই যে একটাতে ধরো সাবজেক্ট একই আছে আর সাবজেক্ট ভিন্ন আছে, তাহলে সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে কি বসলাম? সাবজেক্ট প্লাস বিং এ রিলেটেড। আর এখানে কি বসাচ্ছি? ভার্ব প্লাস আইএনজি বসাচ্ছি। দুটো ডিফারেন্স কিন্তু, তোমরা নোট ডাউন করে নাও, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা চেঞ্জ করি। হ্যাঁ, সিম্পলে কী বলছে? ভার্ব প্লাস আইএনজি প্লাস সেকেন্ড ক্লজ। আর কম্পাউন্ডে ফার্স্ট ক্লজ সেকেন্ড ক্লজ, মাঝে অ্যান বসবে। কম্পাউন্ডে অতটা কঠিন বিষয় না, কম্পাউন্ড ইজি। তো অ্যাজটাকে আমরা কি করব? উঠাই দিব, বাদ যাবে। তাহলে এটা কি ভার্ব কি আছে? এখন ভার্বটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে ভার্ব এখানে দেখো কি আছে, একটু খোঁজ করো। এই যে লুক, এটা একটা ভার্ব। তো এটা যেহেতু ভার্ব লুক আছে, তাহলে আমরা কি জানি? ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে লুকে একটু ভার্বের সাথে আইএনজি করে দিই, তাহলে লুকিং। ওকে, লুকিং হয়ে গেল। তাহলে লুকিং হলো, এখন কি বসবে? লুকিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার। এখানে কোনো সাবজেক্ট আসবে না, কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব বসে। তো সেকেন্ড ক্লজে একটা সাবজেক্ট একটা ভার্ব বসে যাবে, জাস্ট প্রথম ক্লজে কোনো সাবজেক্ট আনা যাবে না। তাহলে এখানে লিখব লুকিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার। ওকে, এটুকু বসলো, কমা আই, যেটা সাবজেক্ট বসবে, আই বিকেম ফ্রেটফুল। ওকে, ফ্রেটফুল বসে গেল। তো এই ছিল সিম্পল সেন্টেন্সের পরিবর্তন, এর বেশি আর কিছু এখানে প্রয়োজন নাই খো, ঠিক আছে। এখন সেন্টেন্সের মানে তুমি জানতেও পারো, না জানলেও কোনো সমস্যা নাই, এটাই। এখন দেখো কি বলতেছে, এটাকে কম্পাউন্ড করব কেমনে? এই যে অ্যাসটা শুধুমাত্র বাদ দিয়ে দিব, দিয়ে সাবজেক্ট লিখব যে আই লুকড at the stranger and I became ফ্রেটফুল। ফ্রেটফুল মানে হচ্ছে কি? ভয় পাওয়া বোঝাচ্ছে, ঠিক আছে। এটাই জাস্ট পরিবর্তন কি হলো, এখানে শুধুমাত্র এই অ্যান কথাটা বসলো, এই যে কমা উঠে যায়, এই অ্যানটা বসলো, এটুকুই, আর কোনো কিছু পরিবর্তন হয় নাই। তো এক্সাম্পল মানে রুলসের সাথে এক্সাম্পল যদি মিলাই দেখো, ইজি,
যদি রুলস তোমার জানা থাকে এক্সাম্পল তুমি এমনিতেই সলভ করতে পারবা। ঠিক আছে, তো এখন আমরা রুল নম্বর 3টা দেখব। তো রুল নম্বর 3 দেখো সেম অনুরূপভাবেই কমপ্লেক্সে কী বলছে, অ্যাজ সিন হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু এবং কারণ প্রকাশ করলে। পূর্বে 2টা রুলসে কোনো কারণ বোঝায়নি, কিন্তু এই ক্ষেত্রে যদি কারণ বোঝায় মানে সাবজেক্ট একই হবে কিন্তু কি বোঝাবে, কারণ প্রকাশক বোঝাবে, তখন পরিবর্তনের সময় কী আনতে হবে, বিকজ অফ আনতে হবে। তারপরে কি পসেসিভ বিং অথবা হ্যাভিং, বিং মানে বি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, তারপর কি সেকেন্ড ক্লজ বসবে। ওকে, তারপর কি বসবে, ফার্স্ট ক্লজ সেকেন্ড ক্লজ, যেটাকে কম্পাউন্ড সেন্টেন্সে। তো এক্সাম্পল দেখো কি হচ্ছে, সিন্স হচ্ছে কার উপাদান, কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান। তো একটা সাবজেক্ট, এই যে এখানে একটা সাবজেক্ট, তাহলে 2টা সাবজেক্ট একই, তাহলে 2টা সাবজেক্ট একই। এখন কথা হচ্ছে এই কথাটার মানেটা কি তোমাকে এখন জানতে হবে যে কি বলতেছে আসলে। এখানে বলতেছে যে সিন্স হি ওয়াজ স্মল, যেহেতু সে ছোট, যেহেতু কি সে ছোট, সে তার বাবার ব্যবসায় সাহায্য করতে পারেনি। হি কুড নট হেল্প হিজ ফাদার্স বিজনেস, সে তার বাবার ব্যবসা কি সাহায্য করতে পারেনি, এটা বোঝাচ্ছে। তাহলে ছোট হওয়ার কারণে তো সে বাবার ব্যবসায় সাহায্য করতে পারেনি, তাই না? তাহলে এখানে কারণ প্রকাশ করতেছে। ঠিক আছে, কারণটা কি, সে স্মল, এটা হচ্ছে কারণ। তাহলে কি আনতে হবে এখানে, বিকজ অফ আনতে হবে, বিকজ অফ। তাহলে বিকজ অফ আনার পরে কি করতে হবে, এখন পসেসিভ নিয়ে আসতে হবে। তো পসেসিভ সেটা কার মাধ্যমে আনবো, এই যে হি একটা সাবজেক্ট, তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। যেহেতু সাবজেক্ট আনা যাবে না, কারণ সিম্পল সেন্টেন্স সাবজেক্ট একটাই আসতে হবে, সেটা কি পরবর্তীতে আসে, তাই এক্সট্রা করে আর আনা লাগবে না। তাহলে বিকজ অফ হিজ এটুকু আনলাম। তারপর কি আনতে হবে, এই যে ওয়াজ, যেহেতু বি ভার্ব, তাহলে এখানে কি আছে, বিং কথাটা বসবে, তাহলে এখানে হবে বিং। তাহলে বিকজ অফ হিজ বিং স্মল, কমা যা আছে তাই, হি কুড নট হেল্প হিজ ফাদার্স বিজনেস। ওকে, তাহলে ছোট হওয়ার কারণে সে তার বাবার ব্যবসায় সাহায্য করতে পারেনি, তাহলে একটা কারণ প্রকাশ বোঝাচ্ছে। তাহলে এই কারণ প্রকাশের কারণে এইভাবে সেন্টেন্সটা তৈরি হবে সিম্পল সেন্টেন্সে। আশা করি বুঝতে পারছো। এখন এটাকে আমরা কি করব, কম্পাউন্ড করব। তাহলে কম্পাউন্ডের সেম নিয়ম, সিন্সটা বাদ দিয়ে দেব, যা আছে তাই। তাহলে হি ওয়াজ স্মল, কি বললাম, হি ওয়াজ স্মল অ্যান্ড, এখানে তুমি চাইলে এই যে হিটা তুমি বসাইতেও পারো আবার নাও বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তবে না বসানোটাই ভালো, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে অনেক ক্ষেত্রে তোমার হি ডাবল আসলে উচ্চারণ একটু ব্যতিক্রম লাগে আর কি, কিন্তু বসালেও কোনো সমস্যা নেই, না বসালেও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে না বসাই, যে বললাম যে হি ওয়াজ স্মল অ্যান্ড কুড নট, যা আছে তাই। ওকে, এই ক্ষেত্রে এভাবে তুমি করে দিলেও পারো। প্রথম আমরা যে 2টা রুল শিখলাম সেখানেও তুমি চাইলে ওই পরবর্তী সাবজেক্টটা তুমি আনতেও পারো আবার নাও আনতে পারো, ঠিক আছে। তবে আনাটা ভালো ওই ক্ষেত্রে, কিন্তু সেম সাবজেক্ট থাকলে না আনাটাই বেটার, এটাই বোঝানোর ক্ষেত্রে আমি বললাম আর কি। ঠিক আছে, তো তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে চেষ্টা করবা, আমি আবারও বলি, সাবজেক্ট যদি সেম হয় কম্পাউন্ডে একটা সাবজেক্ট লিখবা, পরবর্তী সাবজেক্ট লেখার প্রয়োজন নাই, কারণ ব্যক্তি তো একটাই। তো এই ক্ষেত্রে আমরা যদি সেই 2 নম্বর রুলসটা যদি দেখি, তাহলে সেখানে আমাদের কী ছিল, আই ছিল না? এই আইটা তুমি চাইলে লিখতে পারো, না লিখতে পারো, আমার মনে হয় না লেখাই ভালো। তাহলে আই লুকড অ্যাট দ্য স্ট্রেঞ্জার অ্যান্ড বিকাম ফ্রেটফুল, ইনাফ, এটা না দিলেও চলবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি সাবজেক্ট আর লাগতেছে না। তাহলে কুড নট হেল্প হিজ ফাদার্স বিজনেস। ওকে, তাহলে 3টা রুলস শেষ হয়ে গেল, আরও বাকি 2টা রুলস আছে, সেটা এখন দেখব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ রুল নম্বর 4, শর্টকাটে কিছু রুলস আছে। কমপ্লেক্স ইফ প্লাস সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে সেটা সিম্পলে করার জন্য কি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সেকেন্ড ক্লজ। ইফ দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, সেটার পর যদি সাবজেক্ট থাকে আর সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ হয়, মানে কি হাবোধক হয়, তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সেকেন্ড ক্লজ। কম্পাউন্ডে কী হবে, ফার্স্ট ক্লজ অ্যান্ড সেকেন্ড ক্লজ, এটুকুই। তো এক্সাম্পল দেখো, ইফ ইউ স্টাডি, কী বললাম যে ইফ ইউ স্টাডি, তাহলে ইফ বসলো,
এটার সাথে মিল করে, তাই না, কমপ্লেক্স। তারপর কি সাবজেক্ট বসতে, স্টাডি এ লট ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট, ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট। তুমি যদি কি করো, এখানে কথাটা মানে কি বলতেছে যে যদি তুমি অনেক পড়ো, এই লট বলতেছে যদি তুমি অনেক পড়ো তাহলে ইউ ক্যান, তবে তুমি ভালো ফলাফল পেতে পারো, ঠিক আছে, এটা কথাটা মানে। তো এই ক্ষেত্রে যেহেতু ইফ দ্বারা শুরু হয়েছে, বাক্যটাও অ্যাফার্মেটিভ, তাহলে চেঞ্জ করব, শুধুমাত্র এখানে বাই কথাটা লিখব, বাই কথাটা লিখলাম। এখন ভার্ব যেটা আছে, যে ভার্বের সাথে আইনজি, স্টাডি যেহেতু ভার্ব, আইনজি করে দেবো, এটুকুই, স্টাডিং, স্টাডিং। তাহলে বাই স্টাডিং এ লট, এ লট, দেন কী লিখব, ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট, ওকে, গুড রেজাল্ট। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। যদি রুল জানা থাকে ইজিলি সলভ করা যায় এক্সাম্পল। তাহলে এটা গেল। এখন কম্পাউন্ড করবো কেমনে, তাহলে ইফটা বাদ দিয়ে দিই, তাহলে হবে ইউ স্টাডি, ওকে। এটাও এভাবে করতে পারো যে স্টাডি এ লট অফ, এটাভাবে করতে পারো, তাও হবে। তবে এটা করাই ভালো, ইউ দ্বারা করলে কোনো সমস্যা নাই। তাহলে ইউ স্টাডি এ লট, এ লট অ্যান্ড, কিন্তু এখানে দেওয়া লাগবে না, কারণ এখানেও সেম সাবজেক্ট, এখানেও সেম সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট আর কম্পাউন্ডে আনবো না। তাহলে কি করব, ক্যান গেট এ গুড রেজাল্ট, কারণ সাবজেক্ট এক হলে পরবর্তী সাবজেক্টে আনার প্রয়োজন নাই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, আদারওয়াইজ সব জায়গাতে আনতে হবে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে আনা যাবে না, ওকে, কারণ একই মিনিং বোঝায়, সে কারণে আনার দরকার নাই। তাহলে আশা করি এই রুলস অনুযায়ী তুমি এক্সামটা বুঝতে পারছো। আমরা এখন লাস্ট 5 নম্বর রুলসটা দেখব। তো রুল নম্বর 5 দেখো, শর্টকাট টেকনিকে কী রুলস আছে। কমপ্লেক্সে বলতেছে ইফ প্লাস সাবজেক্ট, পূর্বে দেখলাম কি ইফ প্লাস সাবজেক্টও দেখছি, কিন্তু সেখানে দেখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এখানে কি দেখতেছি নেগেটিভ সেন্টেন্স স্ল্যাশ আনলেস, মানে ইফ দ্বারা যদি বাক্য শুরু হয় সেটাকে হতে হবে যদি নেগেটিভ হয় তাহলে এই উইদাউট নিয়ে কাজ করতে হবে, আর অথবা যদি এই অংশটুকু না থাকে আনলেস দিয়ে যদি বাক্য তৈরি হয় তারপরও উইদাউটটা লিখতে হবে, এটাই বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে। তাহলে কি বলতেছে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সেকেন্ড ক্লজ, আর নিচে কি বলতেছে, কম্পাউন্ডে এই ক্ষেত্রে অর কথাটা বসবে, ওকে, ফার্স্ট ক্লাস অর সেকেন্ড ক্লাস কথাটা বসবে। তো এখানে বলতেছে কি দেখো, আনলেস ইউ প্লে ওয়েল ইউ ক্যান নট উইথ দ্য গেম, তাহলে কথাটা মানে কি বলছে, যদি না তুমি ভালো খেলো তাহলে তুমি আসল ঘটনা কি, মানে তুমি খেলায় জিততে পারবে না। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যদি না তুমি ভালো খেলো ইউ ক্যান নট উইথ দ্য গেম, তুমি খেলায় জিততে পারবে না, এটাই বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, উইদাউট কথাটা নিয়ে আসব, কি বললাম, উইদাউট, তারপর কী করতে হবে, ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। এখন ভার্ব কি, প্লে, তাহলে প্লেয়িং, প্লেয়িং ওয়েল, ওকে, এইভাবে তো লিখলাম, কমা ইউ ক্যান নট উইথ দ্য গেম, যা আছে তাই, যেহেতু সেকেন্ড ক্লজ বলছে তাহলে উই ক্যান নট উইথ দ্য গেম, ঠিক আছে। তাহলে উইথের ব্যবহারটা আশা করি বুঝতে পারছো। এখন ফার্স্ট ক্লজটা কেমনে করব, আনলেস কথাটা কি বাদ দিয়ে দিব, দেন আমরা তুমি চাইলে ইউ দিয়েও শুরু করতে পারো অথবা প্লে দিয়েও শুরু করতে পারো, তাহলে আমরা ইউ দিয়ে শুরু করি, যে লিখলাম ইউ প্লে ওয়েল অর ক্যান নট উইথ দ্য গেম। এই বাক্যটা তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা কি, প্লে ওয়েল, এরকমভাবে লিখতে পারো যে প্লে ওয়েল অর ইউ ক্যান নট উইথ দ্য গেম, মানে এই সাবজেক্টটা তুমি চাইলে প্রথমে বসাতে পারো অথবা প্রথমে বসালে পরে আর দেওয়ার দরকার নাই, আর প্রথমে যদি না দাও পরের ক্লজ অবশ্যই দিতে হবে, এইভাবে সেন্টেন্স তুমি মেক করতে পারো, ঠিক আছে। তো এই স্ট্রাকচার এবং তার এক্সাম্পল স্বরূপ তুমি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু এগুলো সব নোট ডাউন করে নিও, ঠিক আছে। এটা তাহলে কি গেল, 5 নম্বর রুলস শেষ হলো।
পরবর্তী আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব বাকি 5টা রুলস। সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী আপডেট তুমি পেয়ে যাবা সবার আগেই। আল্লাহ হাফেজ।